ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে। তার শরীর ঘেমে একাকার, কপালে বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এরপর চোখ তুলে সামনে তাকালো। রিমান্ডে কোনো পুরুষ টিকতে পারে না, সেখানে একটা মেয়ে আর 4 দিন ধরে রিমান্ডে। তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে। 4 দিনে একবারও মুখের দিয়ে টু শব্দটি করল না। শারীরিক মানসিক কত নির্যাতন করা হচ্ছে, তবু ব্যথায় আত্মনাদ অবধি করেনি। মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে, যে পাথরের রক্ত ঝরে না কিন্তু জবান খুলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল, সম্ভব না। আর কিছুতেই কথা বলছে না। তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে 2-1 সেকেন্ড দেখলো, এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল, আপনি যান। ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায়। তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মেয়েটি কিছু বলল না, তাকালো না। তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো, বলল, বাবা মাকে মনে পড়ে? মেয়েটি চোখ তুলে তাকায়, ঘোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে, চোখের চারপাশে গাঢ় রং, চোখ দুটো লাল। মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামির হয়। তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে আবার প্রশ্ন করল, বাবা মাকে মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়, মনে পড়ে তার। তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? যদিও তুষার মেয়েটির নাম সব পুরো ডিটেলস জানে, তবুও জিজ্ঞাসা করলো। তার মানে হচ্ছে মেয়েটি কথা বলবে। সত্যি তাই হলো। মেয়েটি ভরাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো, পদ্ম। আমি আমি পদ্মজা। পদ্মজা হেলে দুলে পরে তুষারের উপর। তুষার দ্রুত ধরে ফেলল। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো, মিস ফাহিমা, দ্রুত এদিকে আসুন। ফাহিমা সহ আরও 2জন দ্রুত পায়ে ছুটে আসে। 1989 সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মের বিয়ে আমি এক্ষুনি দেব না, পদ্মকে অনেক পড়াবো। তবু রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসতেন। মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মের বিয়ে তখনই হবে, পদ্মের পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরল। রশিদ একদলা থুতু ফেললেন উঠোনে। এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝেছো পদ্মের মা, এইবার যে পাত্র এনেছে একেবারে খাঁটি হিরে। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিল, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি, তবু বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া ঘরে রাহান ভালো না, মেয়ে তো আমার, আমাকেই বুঝতে দিন। হেমলতার কণ্ঠে বিরক্ত ঝরে পড়ে। রশিদ অনেক চেষ্টা করে সুবিধা করতে পারল না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন। প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষকে এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে, মোর্শেদের বড় ছেড়িটারে চাই। রশিদ নিজেও বিড়বিড় করে আওড়ান, গ্রামে কি আর ছেড়ি নেই? একটা ছেড়ি কেন, সবার চোখে পড়তেই হইব? চাইলে কি সব পাওয়া যায়? পূর্ণা স্কুলে জামা পরে পদ্মজাকে ডাকলা, আপা, এই আপা, স্কুলে যাবি না? আপারে। পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতনে বলল না। তারপরে চোখ বুজে ঘুম তলিয়ে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে। আম্মা, আপা কি স্কুলে যাইবে না? হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান। রাগী স্বরে বললেন, যাইবে কি? যাবে বলছি। পূর্ণা মাথা নত করে ফেলল। হেমলতার কড়া আদেশ, মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণাকে মাথা নত করতে রেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মান্যতা চিনে খুব অনুগত। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কাঁদছে, থাকুক, ঘুমাক। পূর্ণার কিশোরী মান বুঝে যায় পদ্ম কিসের ব্যথায় কেঁদেছিল। সে রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না। ভোরে চলে এসেছে। নানা বাড়ি হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখলো। 14 বছরের পূর্ণা ইদানিং খুব সাজতে ইচ্ছে করে। হেমলতা সেজে গুছে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি। টিনের দেওয়াল, কাঠের ঘড়ি কাটায় সকাল 10টা বাজে উঠল মাত্র। এখনও পদ্মজা উঠল না। হেমলতা মেয়ের ঘরে ঢুকেন। পদ্মজা 2 হাত ভাঁজ করে ঘুমাচ্ছেন। জানলার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রোদ্দুর স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট
ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লা বলে 3বার ফু দেন মেয়ের শরীরে। গুরুজনরা বলেন মায়েরও নজর লাগে বেশি, নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয়। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবু আদুরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজার চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন হেমলতা ডেকে তোলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করলো, বেশি দেরি হয়ে গেছে আম্মা? সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে হয়। পদ্মজা দ্রুত কলপাড়ে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে। হেমলতা শিক্ষকের মেয়ে, তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করেছেন। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো। সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো। তখন হেমলতা আসেন। পদ্ম ওড়না দিয়ে মাথা ঢাকে। হেমলতা দেওয়া আরেকটা নিয়ম, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে লাগলো। হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন, তাড়াহুড়ো করছিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা। আম্মা, পূর্ণা প্রেমা আসে নাই? পূর্ণা আসছে, স্কুলে গেছে, প্রেমা দুপুরে আসবে। আম্মা, আব্বা কবে আসবেন? পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন। শুকনো গলায় জবাব দেন, জানি না, খাওয়ার সময় কথা বলতে নেই। হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুক করে এক ফোঁটা জল পড়ে পাতে। পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই, কিন্তু জন্মদাতা আদর নেই। সে জানে না তার দোষটা কি, কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না, কথা অবধি বলে না। 2বার মাকে জিজ্ঞাসা করেছে সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলেন? আব্বা কেন আমাকে এত অবহেলা করেন? ও আম্মা, বলো না। হেমলতা তখন নিশ্চুপ থাকেন। অনেকক্ষণ পর বলেন, তুই আমার গর্ভের সন্তান, আর তোর বাবারাই মেয়ে। এখন যা, পড়তে বস, অনেক পড়তে হবে তোর। ব্যাস এটুকু, এর বেশি কিছু বলেন না হেমলতা। পদ্মজা কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন, তবে সেটা যেন সহ্য করার মতো হয়, এই দোয়াই সারাক্ষণ করে সে। এতটা কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুর ছিল। দ্রুত খেয়ে ওঠে। আজ আমের আচার বানানোর কথা ছিল। সন্ধ্যা কাটতে বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। 8 গ্রাম মিলিয়ে আনন্দপুর, তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা থেকে 3 ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে। আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধ থাকে না। বিদ্যুৎ দিয়ে লাভ কী হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসাথে বসে পড়ছিল। বাড়ি অন্ধকার নয়। বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদু স্বরে ডাকলো, আম্মা, আম্মা, আয় টর্চ নিয়ে যা। হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকারে খুব ভয় পায়। পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরল। টর্চ নিয়ে রুমে ঢোকার পূর্বে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল। উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকলো। হানিফ পদ্মজার সৎ মামা। বুবু, বাড়ি আন্দার কেন? বাতি টাতি জ্বালাও। হানিফের কণ্ঠ। হানিফ আসছিস? হেমলতা রুম থেকে বেরিয়ে বললেন। হাতে এরিখেন। হানিফ সব কয়টি দাঁত বের করে হাসলো, বলল, হ্যাঁ আমি। আয় ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল, তোমার ছেলেগুলি কই? তে আছে রুমে, পড়ছে। এই আন্দারেও পড়ে? হেমলতা কিছু বললেন না। হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণে। ওদের খাওয়ানোর সময় হয়েছে, তুইও খেয়ে নে। এখানে খাবো না, তোমার সারাইখানাতে যাইতে হইব। কথাটা রসিকতাই ছিল। গ্রামের থেকেও হেমলতার খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন, সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতার প্রশ্নের জবাব সোজাসাপটা না দিয়ে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছু খেতে আসলো না। কেমন জড়সড় হয়ে আছে, মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে। হানিফ 6 বছর সৌদিতে ছিল, 3 মাস হলো দেশে ফিরেছে। 3 মাসে যতবার হানিফ এ বাড়িতে পা রেখেছে ততবার পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতা বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু, তাই জোর করলেন না। আজ এই লুকোচুরির ফয়সালা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করলো, কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানিক পর হানিফ চলে যায়। পূর্ণা, প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে। রুদ্ধশ্বাস কণ্ঠে বলে, কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে, তোরা কোনো কথা শুনিস না আমার। পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিম্বল। পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি, তাহলে এখন কেন এমন বলছে? হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার রুমে আয়। মায়ের এমন
কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজের ঘরে চলে যান। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে। পদ্মজা নতজানু হয়ে কাঁপছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। হেমলতা খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে। পদ্মজা রূপসী বলে হয়তো গোপন আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করছেন, কি লুকোচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করছে? পদ্মজা ফোপাতে থাকে। হেমলতা কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে সামলান। কণ্ঠ নরম করে বললেন, হানিফ ধরিবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই বল, কি লুকাচ্ছিস? মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। 6 কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছেন 4 ছেলের জন্য। 2 ছেলে 16 বছর আগে 1971 সালের যুদ্ধে নিহত হয়েছেন। দুজনে টকবকের যুবক ছিলেন, আর একজন 8 বছর বয়সে কলেরা রোগে গত হলো। বাকি পড়ল মোর্শেদ মোড়ল। বর্তমান এই বাড়ি মোর্শেদের অধীনে, যদিও তিনি থাকেন না সবসময়। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি, বাড়ির পিছনে নদী। রাত 9টা বাজলে পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতের এই নির্জন প্রান্তে ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙ্গা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবন না পাওয়ার কোনো বস্তুর সুখে এখন মরাসুর বাজছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান। পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলেন, মামা সৌদি থেকে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানা বাড়িতে? খালামণি ভাই বোনেরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে, মনে আছে আম্মা? আছে। উঠোনে ধপ করে একটা আওয়াজ হয়। হেমলতা পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে। হুট করে কিছু পড়ে যাওয়ায় দুজনে ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দৌড়ান। উঠোনে বিদ্যুৎ নেই, হেরিকেন জ্বালানো। পিছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মায়ের 3 মেয়েকে নিয়ে একা এত বড়তে বাড়িতে বাস করার যুদ্ধ বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করেন, কে 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 ওখানে? আমি। চিরপরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতা বিড়ম্বনা হলো না। তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসেন। গেটের সামনে মোর্শেদ মোড়ল পড়ে রয়েছেন, গায়ে চাদর, হাফড়ের মতো বুক ওঠানামা করছে তার, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা 2 হাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন। পদ্মজা পূর্ণা দৌড়ে আসে। মোর্শেদের এমফাইসিমা রোগ আছে। এই রোগের অল্প চলাফেরাতেই শ্বাসটানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে নেয়। শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। 3 মা মেনে মোর্শেদকে ধরে রুমে আনেন। মোর্শেদ এভাবে হুটহাট করে বাড়ি ফিরে, কখনো কাক ডাকা ভরে, কখনো নিশুতি রাতে, বা কখনো কাক ফাটা রোদে। মোর্শেদ মোড়ল এমফাইসিমা রোগটি ধরা পড়ে 7 বছর আগে। মোর্শেদের অ্যাজমা ছিল, আবার ধূমপানে খুব আসক্ত ছিলেন, ফলে ফুসফুসে এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হলে রাত 1টার দিকে ঘুমালেন। পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন। জানলার বাইরে চোখের দৃষ্টি, জ্যোৎস্না গলে গলে পড়ছে। কি সুন্দর দৃশ্য! পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে, পুরো ঘটনা শুনতে আসবে। সত্যি তাই হলো। কিছুক্ষণ পর হেমলতা আসলেন। আম্মা, বাতিটা নিভিয়ে দাও, পদ্ম বলল। কণ্ঠ খাদে নামালো। হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসলেন। পদ্মজা তৈরি ছিল, তবুও অপ্রস্তুত হয়ে পড়ে। খুব অস্বস্তি হচ্ছে। সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা যখন 4র্থ শ্রেণীর ছাত্রী, বয়স 10। খুব কম বয়সে তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা। সেদিন নানা বাড়ির সবার দাওয়াত পড়ে। হানিফ চলে যাবে সৌদিতে, তাই এত আয়োজন। পরিবারের মিলন আসর বসে। স্কুল মাঠে সেদিন নাচ গানের অনুষ্ঠান হয়। বাড়ির সবাই সেখানে চলে গিয়েছিল। বাড়িতে থাকে শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমিয়েছিল, তাই বাকিদের সাথে যেতে পারেনি। যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই। মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হয়। হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না। পদ্মজা বাড়ি থেকে বের হবার উপক্রম হতে কানে আসে হানিফের ডাক। পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো। হানিফ লোলক দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে। এইটুকু মেয়ের ফর্সা চামড়া, বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে।
আয় তো আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজাকে মামার ডাকে সাড়া দিল। সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে, অথচ সেদিন সে মামাকেই ঘোর বিপদ হিসাবে জানলো। পদ্মজা রুমে ঢুকতে হানিফ দরজা লাগিয়ে দিল। পদ্মজার মন কেমন করে উঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো। হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে। পদ্মজা দেখতে খুব খারাপ লাগছে, ভয় করছে। এদিকে আয়, তোর লগে গল্প করি। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে রাখে। পদ্মজার কাছে দিতে সংকোচ বোধ হয়। হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায়। তুই জানোস তুই যে সবার থেকে বেশি সুন্দর? হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢুকে নেই। সে মোচড়াতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য। অপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে, কাঁদতে ইচ্ছে হচ্ছে। মোচড়াস কেন রে ছেড়ি, শান্তি মতো বইয়া থাক। মামা মেলা থেকে সাজদের জিনিস কিনা দিমু। হানিফ শক্ত করে দুহাত ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই নামতে পারছে না। মামা আমি চলে যাব, কাঁদো কাঁদো হয়ে বলল পদ্ম। কই যাবি? মামার ধারে থাক, বলল হানিফ। হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলি অস্বস্তি দিচ্ছে না, স্পর্শগত জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা কেঁদে উঠল, ভেজা কণ্ঠে বলল, বাড়ি যাব আমি, ব্যথা পাচ্ছি মামা। হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলা বলল, আচ্ছা আর ব্যথা দিতাম না, কান্দিস না। পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে। হানিফ তার আজরাইল মনে হচ্ছে। মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনছে। আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরের খুব কষ্ট অনুভব করবে। এই মুহূর্তে যেন ঠিক তেমনই হলো। তাহলে তার হানিফ মামাই আজরাইল? পদ্মজা দরজা খুলতে পারবে না, তাই হানিফকে ভীত কণ্ঠে অনুরোধ করলো, মামা দরজাটা খুলে দাও। কেন, আমি তোরে যাইতে কইছি? হানিফ কর্কশ কণ্ঠে ধমকে। পদ্মজা ভয়ে কেঁপে উঠল, তার চোখ বেয়ে জল পড়তে লাগলো। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, তার খুব ভয় লাগছে, বারবার বলছে, মামা আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই, বৃদ্ধ সৎ বাবার কানে শোনে না। পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতে থাকে, সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে। এভাবে কাঁদলে পাশের বাড়ি যে কেউ চলে আসবে। হানিফ রক্ত টকবক করছে উত্তেজনায়। সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেললো। পদ্মজার দু চোখে পানি, হানিফের চোখ লাগেনি। হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে, পৈশাচিক আনন্দ। সে সিগারেট জ্বালায়, খুব আনন্দ করে সিগারেট টানতে থাকে। সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছা। নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেট দুই আঙ্গুলের মাঝখানে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে। পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দু হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল। আমি তোমাকে খুব ডাকছি আম্মা, তুমি আসোনি। পদ্মজার কথাগুলি হেমলতার বুক রক্তাক্ত করে। এ যেমন 1971 সালের পাকিস্তানিদের নৃশংসতা। নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা। হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই। হেমলতা নির্বাক বাকরুদ্ধ, তবুও অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাউমাউ করে কাঁদছে, সর্বাঙ্গ যেন কাঁপছে। হানিফকে ক্ষতবিক্ষত করে দিতে হাত নিষ্পিস করছে। সেদিন একটুর জন্য পদ্মজার ধর্ষণ হয়নি, বাড়িতে সবাই ফিরে এসেছিল। পদ্মজা পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয়। বাকিটুকু আর পদ্মজার বলা হয়নি। হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর এসে 21 দিন বিছানায় ছিল, ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায়। পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি। পায়ের পোড়া দাগ দেখে হেমলতা প্রশ্ন করেছিল, মা এভাবে পুড়ল কীভাবে? পদ্মজা সহজে জবাব দিয়েছিল, চুলোর কাছে গিয়েছিলাম, চুলোর লাকড়ি আগায় পা লেগেছিল। কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল, অনেক সাথে যুক্তি, তাই মিথ্যে একটু কাঁপেনি। পুরো ঘটনায় পদ্মজার বুকে তাজা হয়ে আছে। এই 6 বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে। সবসময় চুপচাপ করে কোথাও বসে থেকেছে। হেমলতার মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামায়নি, কারণ পদ্মজা ছোট থেকেই চুপচাপ। কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তিনি ভেবেছিল তার 3 মেয়ে তার সাথে খোলা বইয়ের মতো, চাইলে পড়া যায়। বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলমলে পানির মতো মনে হয়, যার জীবনে অস্বচ্ছ বলতে কিছু নেই, সবই সাদামাটা সহজ সরল। অথচ পদ্মজার জীবনে কত বড় দাগ জল জল করে জ্বলছে, কত বড় ঘটনা লুকিয়ে আছে। মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায়। কথাটি নিজের মেয়ের ক্ষেত্রে মাথায় আসেনি। পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন, পাটা দেখি। পদ্মজা বা পা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা
দেখেন মনোযোগ দিয়ে। রক্ত টকবক করে ওঠে, রন্ধ্রে রন্ধ্রে হিংস্রটা যেন লুটেপুটে খাচ্ছে। এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছবো, কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা। তবু পদ্মজা কেঁপে উঠল। কি যেন ছিল কথাটিতে, শরীরের পশম দাঁড়িয়ে গেল। হেমলতা বারান্দার রুম ছেড়ে বড় ঘরে ঢুকেন। মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠোনে যান। উঠোনে একপাশে শক্ত পাথর আছে, ছুরিতে পাথরে ঘষতে ঘষতে থাকলে সাবধানে। ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্প্লিং দেখা দেয়, মানে ধার হয়ে গেছে। পদ্মজা বারান্দা থেকে দেখছে, অজানা আশঙ্কা তার বুক কাঁপছে। হেমলতা বারান্দায় পেরিয়ে রুমে ঢুকতে যাবে, তখনই পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকল, আম্মা। আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ, শুনেছিস তো বড়দের মুখে? সেই মেয়ের ধর্ষক হানিফ ধর্ষণের পর পুঁতে ফেলেছিল। আনন্দপুরের এই একটা মানুষ এতটা নিঃসঙ্গত। আমি তখন ঢাকায় পড়তাম, বাড়ি এসে জানতে পারি ঘটনা। আম্মার অনুরোধে আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যাই, সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম। আজ পুরোপুরি পেয়ে গেলাম। আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন। কি ধারালো প্রতিটি বাক্য! হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্প্লিং বের হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে আছে। আপা স্কুলে যাবা না? পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করলো। যাব, তাড়াতাড়ি করো। তাড়া দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো। পদ্মজার বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এ নদীর নাম মাদিনী, ছদ্মনাম। গ্রীষ্মকালে বিদায়ের 3 সপ্তাহ চলছে। এখন বর্ষাকাল। মাদিনীর জলে কানায় কানায় ভরে উঠেছে যেন স্রোতস্বিনী। ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে। উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা। পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ লাগে। নিষ্পলক চোখে তাকিয়েছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে। মাদনের বুকের উপর একটা লঞ্চ যাচ্ছে। লঞ্চ দেখে 1 মাস আগের ঘটনা মনে পড়ল তার। সেদিন রাতে হেমলতা ছুরির ধার দিয়ে রুমে ঢুকে গেলেন। পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েন। এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসলো। তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়ি ঢুকে। হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই। আপা, এই পদ্ম, আপা কই? হিমেলের কণ্ঠ। কি হয়েছে মামা? জবাব দিলেন পদ্মজা। পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতা হিমেলকে ডাকলো। আপা, এই আপা। হেমলতার বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন। কি হয়েছে? হিমেল হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। আপা, ভাইজান খুন হয়েছে। রাইতে কে জানি মাইরে ফেলছে আপা। হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে পড়ল। পদ্মজার তৎক্ষণিক সন্ধিহান চোখে মায়ের দিকে তাকালো। হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকাচ্ছেন, অথচ তার চমকানোর কথা ছিল না। নাকি হিমেলের সামনে অভিনয় করলেন? পূর্ণা পেমাকে ওদিকে আসতে দিস না পদ্ম, আমি আসছি। হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান। হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ছেলেটা বোকাশোকা, জন্ম প্রতিদ্বন্দ্বী। 22 বছর। হিমেল এখনও শিশুদের মতো আচরণ করে, কথায় কথায় খুব খাদ্যে। যেখানে তার ভাই খুন হয়েছে, 1 মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে। পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে, তবুও এখন ভয় পাচ্ছে খুব। পুলিশ কি এসেছে? মাকে কি ধরে নিয়ে যাবে? ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল। গ্রামের কাছে শহর, থানা, পুলিশ নিশ্চয় চলে এসেছে। পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল। সে ঘামছে খুব, নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে গেছে। পূর্ণা খুনের কথা শুনেই ভয় পেয়েছে। তার মনে হচ্ছে সেও খুন হবে। খুব বেশি ভীতু পূর্ণা। পদ্মজার শরীর কাঁপতে থাকে, চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল নিয়ে বেঁধে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা। মাথার ওড়নার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্য বলল, প্রেমারে দেখে রাখিস বোন, বাড়ি ভর্তি মানুষ, আরও মানুষ আসছে। হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালো। তখন ফর্সা রঙের 2 জন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর। আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন। খেয়াল করে দেখলেন 2 মহিলা, তার মা আর বোন। তারা হাউমাউ করে কাঁদছেন, কিন্তু হেমলতা তো কান্না পাচ্ছে না। ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না। একটু কি কান্নার অভিনয় করা উচিত? হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে। হেমলতা তা দেখে শান্তি লাগছে। এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি। পদ্মজা সেখানে উপস্থিত হয়। হেমলতার নজর পড়ে। ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা। হেমলতা ভুরু কুচিয়ে করে আবার স্বাভাবিক করে নেয়। পদ্মজার চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি। চারিদিকে এত মানুষ। পদ্মজা এদিক ওদিক উকি দিয়ে দেখলে হেমলতা এগিয়ে আসেন। চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখে ঘুরিয়ে দেন। পদ্মজা দ্রুত অন্যায় আঁচল মুখ চেপে ধরে গোয়ালঘরে ঢুকে পড়েন।
তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়ালঘর থেকে উঁকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো, জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে, এরপর নদীতে ফেলা হয়, লঞ্চ ঘাটে লাশ ভাসে। হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। মানুষের ভিড় কমে গেছে। হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন। পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন। সেই হাসি দেখলে হেমলতার মা মঞ্জুরা, তিনি কিছু একটা ভেবে নেন। হেমলতার কাছে এসে কিরমির করে বলেন, তুই খুন করেছিস? তোমার কেন মনে হচ্ছে এমন? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, অথচ পদ্ম এই কথা শুনে ভয় পেয়ে গেছে খুব। যদি নানু পুলিশকে খবর দেয়, পুলিশ তো তার মাকে নিয়ে যাবে। কাল রাতে তুই আইছিলি হানিফের ঘরে, আমি দেখি নাই। রাগে কাঁপছেন মঞ্জুরা। আইছি। হেমলতা নির্বিকার স্বীকারোক্তি। কেন মারলি আমার ছেলেরে? তোর কি ক্ষতি করেছে? আসছি বলে আমি খুন করেছি? এত রাতে তুই আর কাছে আসবি আর কি দরকারে? আমি তাকে মারতেই যাব কেন? মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকালো হেমলতার দিকে। হেমলতার চোখ মুখ শক্ত। নিস্তবতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠল, পুলিশের কাছে যাবো আমি। পদ্মজা কেঁদে উঠল, অস্পষ্ট কণ্ঠ বলল, নানু এমন করো না। হেমলতা নিচু কণ্ঠে কঠিন করে বললেন, আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা, ফল খারাপ হবে। পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন। মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান। তিনি চুপসে যান, শুধু ঘৃণা করা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন। পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে। মায়ের অতীতে কি ঘটেছে, কেন তিনি এমন কাঠখোট্টা? ছেলের খুনি কোনো মাকে ছেড়ে দেয়? নানু কেন ছাড়লেন, মেয়ে বলে নাকি অন্য কারণ? কোনো উত্তর নেই। এসব ভাবলেই উল্টো ব্যথা ধরে। অন্য ৮-১০টা পরিবারের মতো কেন না তারা? নাকি গোপনে সব পরিবারে এমন জটিলতা আছে? প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাওয়া দাওয়ার সময় হেমলতা নিঃস্বরে পদ্মজাকে বললেন, পদ্ম। জি আম্মা, আমি হানিফকে খুন করিনি। কারা করেছে তাও জানি না। কথাটা শুনে পদ্মজা খুব চমকায়। তার মা মিথ্যে বলে না। তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করলো, তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা? হেমলতা জবাব দেয়নি, খাওয়া ছেড়ে উঠে যান। পদ্মজার ভাবনার সুতো কাটলো কারো পায়ের আওয়াজের দিকে। ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল। মোর্শেদ পদ্মজার ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুঁচ করলো। এই ছেড়ি, যা এখান থেকে। পদ্মজার কান্না পায়, খুব খারাপ লাগে। নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভিতরে চলে যায়। কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা। 3 বোন বই নিয়ে সড়কে উঠল। পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা। পূর্ণা এক নাগারে বকবক করেই যাচ্ছে। স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরে হাসছে। মেয়েটার হাসির রোগ আছে বোধহয়। একবার হাসি শুরু হলে আর থামে না। পদ্মজা বারবার বলছে, আম্মা রাস্তায় কথা বলতে বা হাসতে মানা করছে, চুপ কর না। তবুও পূর্ণা হাসছে। বাড়ির বাইরে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে। পদ্ম, এই পদ্ম খাড়া। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। লাবণ্য ক্ষেতের আল ভেঙে দৌড়ে আসছে। লাবণ্য আর পদ্মজা এক শ্রেণীতে পড়ে। লাবণ্য কাছে এসে হাঁপালো। শান্ত হওয়ার পর 4 জন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। বাংলা পড়া শিখে এসেছি আজ। পদ্মজার প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল, আরে ছেড়ি, বাড়িতে শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরে কি কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষা পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করলো। সে আনন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবু তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের 2-3 জন সদস্য ছাড়া। তারা পদ্মজার 14 গোষ্ঠী মূর্খ, 2-3 জন ছাড়া। তবু এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না। সত্যি আমি পারি না। ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষায় শিখেছে। উনি বলেন, তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই। পূর্ণা তো পারে, আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না। আচ্ছা বাদ দে, শোন, কাল আমরাই বাড়িতে নায়ক নায়িকা আইব। পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করলো, কেন আসবো? কোন নায়ক? শুটিং করতে, ছবির শুটিং। পদ্মজা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না। পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমিদের বাড়ির সাদা কালো টিভিতে সে ছায়াছবি দেখতে যায়। তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহের আকাশ ছোঁয়া। পূর্ণ গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল, কোন নায়িকা রেখে বল না লাবণ্য আপা। দাঁড়া মনে করি। পূর্ণ কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করো। এরপর মনে হতে লিখল, লিখন সহ আর চিত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা?
স্কুল যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করলো। মূল বক্তব্য ছিল লিখন সহ। দিনটাকে পদ্মজার অলক্ষণই মনে হচ্ছে। সকালে উঠে দেখলো লাল মুরগাটার একটা বাচ্চা নেই, নিশ্চয়ই শিয়ালের কারবার। রাতে মুরগি খোপের দরজা লাগানো হয়নি, আর এখন আবিষ্কার করলো দেওয়াল ঘড়ির কাঁটা ঘুরছে। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামণি দিয়েছিল। গ্রামে খুব কম লোক হাত ঘড়ি পড়ে। দেওয়াল ঘড়ি হাতে গোনা 2-3 জনের বাড়িতে আছে। পদ্ম সূর্যের দিকে তাকিয়ে সময় আন্দাজ করার চেষ্টা করলো। পূর্ণা পেমার দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়ছে। পদ্মজা মায়ের ঘরে উকি দিল। হেমলতা তথা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। আটপাড়ায় একমাত্র হেমলতা সেলাই কাজ করে। প্রতিটি ঘরে কারো না কারো পরনে তার সেলাই করা কাপড় আছে। লুকিয়ে দেখছিস কেন, ঘরে আয়। হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল। না আম্মা, কাজ আছে, পানি দিয়ে যা। হেমলতা জগ বাড়িয়ে দেন। পদ্মজা জগ হাতে নিয়ে বলল, আম্মা, ছ্যাটকা কোন মুরগিটা দিব? হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে, তাই তিনি ছটকা দিবেন বলে মন স্থির করেছেন। সকালে পদ্মজাকে মনের কথা জানালেন, সাদা মোরগটা দিয়ে দিস। মুন্না কি আসছে? না, প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে, কিছুক্ষণ পরেই আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপাট থেকে পানি নিয়ে আসে। আছরের আজানের সাথে সাথে মুন্না আসছিল। গ্রামের সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটা পরিবারে সচ্ছলতা আছে। হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য। পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র 5টা। পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে। তাদের মধ্যে নিয়মিত একজন মুন্না। ছেলের বয়স 10 বছরের একটা ছেলে, মা নেই, বাবা পঙ্গু, সদরে বসে ভিক্ষা করে। পদ্মজা মোরগ নিয়ে কলপাড়ে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটে সে ঘাটে মুন্নাকে দেখতে পেল। ডাকলো, মুন্না। মুন্না ফিরে তাকায়। পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয়। পদ্মজা না বলে বুঝে যায় ছটকা পাবে আজ। মুন্না এগিয়ে আসলো, দাঁত কেলিয়ে হাসলো। হাসিস কেন? নে মোরগ, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না যে খুব খুশি হয় তা দেখে বোঝাই যায়। খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরলো। পদ্মজার ঠোঁট দুটি নিজের শক্তিতে প্রশান্তের হাসিতে মেটে উঠল। কি সুন্দর মুন্নার হাসি। পদ্মজা বলল, খুব খুশি? হ্যাঁ। দোয়া করবি আমরা যেন ভালো থাকি? করবো আপা। আচার খাবি মুন্না? হ্যাঁ খাইবাম। পদ্মজা অবাক হলো। মুন্না পেটুক, খাওয়ার কথা শুনলে চোখ চকচক করে। পদ্মজা আচার নিয়ে আসে, মুন্নার সাথে বসে আরাম করে খায়। মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আপা তুমি খুব ভালা। তাই? হ্যাঁ, বড় হইয়া তোমারে বিয়া করবাম আমি। পদ্মজা বিষম খেলো। দুতে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি। বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ। বিয়ে নামটা শুনলে লজ্জায় লাল টুকটুক হয়ে যায়। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করলো, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আর বলবি না এসব, যা বাড়িতে যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভিতরে চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না, হেরিকেন জ্বালিয়ে রান্না করতে হয়। প্রতিদিন ঘরে একটা হেরিকেন আর রান্নাঘরে একটা হেরিকেন জ্বালানো অনেক খরচ ব্যাপার। তাই তিনি বিকালে রাতের রান্না সেরে ফেলেন। আম্মা আমি রাঁধি? লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখলো কি কাজ করা যায়। কোনো সাহায্যের প্রয়োজন নেই। হেমলতা নির্বিকার ভঙ্গিতে বলেন, লাউ নিয়ে আয়, ছিঁড়ে আনবো? না, লাহারি ঘরে আছে। লাহারির ঘরে নাই। পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে ছুটে যায় লাউ আনতে। লাউ, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙ্গা ইত্যাদি ইত্যাদি সব রকম সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে। পদ্মজা সাবধানে ঘাসের উপর গিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়ায় যোগের উপদ্রব রয়েছে। যোগের ভয় অবশ্য নেই তার। হেমলতা পদ্মজা যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটাকে দেখলে তার মন বিষণ্ণতায় ভরে ওঠে। পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত। পদ্মজার ছমছম গরনের দুধি হালকা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণার। এই দেহ ধ্বংস হবে। পদ্মজার ঐশ্বর্যায় নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারে না। কেন কৃষ্ণকলি ঘরে ভুবন মোহিনী রূপসীর জন্ম হলো? জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না। যদি থাকতো হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না, আর পদ্মজার মতো রূপসী জন্ম নিতেন না। আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ শুক্রবার, স্কুল নেই। ফজরের নামাজ পড়ে
বোন পড়তে বসেছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমাতে চায়। হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে। সে ঝিমোচ্ছে আর পড়ছে। তা দেখে পদ্মজা আর পূর্ণা ঠোঁট টিপে হাসছে। হেমলতা বিরক্ত হন, প্রেমার তো পড়ার ইচ্ছে হচ্ছে না, সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন, প্রেমা ঘুমাচ্ছিস কেন? ঠিক করে পড়। প্রেমা সচকিত হলো, চট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করে। হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বলেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাক হয়, পরে খুশিতে ছুটতে যায়। পূর্ণা মুখ ভার করে ফেললো। তারও তো পড়তে ইচ্ছা করছে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেয় না। হয়তো ছোটবেলায় ছাড় দিতেন, মনে নেই। সে আবার খুব দ্রুত সব ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পড়ে মনে থাকে। পূর্ণা খুব দ্রুত ভুলে যায়। পদ্মজা সব কিছুতেই স্বাভাবিক, শুধু রূপে বাদে। সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢুকেন। হাতে ঝাঁকি, জাল, বড়শি, কাঁধে পটে ব্যাগ ঝুলানো। ভোরে মাছ ধরতে গিয়েছিলেন। মোর্শেদ বাড়ি ফিরলে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক। অর্থের জন্য হেমলতা খুব কম মা জানেন। মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না। মোর্শেদ বলার পূর্বে পূর্ণা, প্রেমা গামলা নিয়ে ছুটে আসেন। মোর্শেদের কাঁধের ব্যাগটা উল্টে ধরেন গামলা। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি। হেমলতা ভারী খুশি হন। পদ্মজা লতা নিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করেন, আর প্রেমা, পূর্ণা পছন্দ করেন পাবদা মাছের ভুনা। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবেন বাড়ির পেছনে লতা আনতে। বুনো লতা। আবার আমারে পাবনা ভুনা কইরা দিবা, সবজি টবজি দিয়া রানবানা। আম্মা, আপনি বাড়িতে থাকবেন, তাহলে তো প্রতিদিন মাছ খাইতে পারি। মোর্শেদ আর চোখে পদ্মজাকে একবার তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান। এবার পূর্ণাকে জবাব দিলেন, কোনো রকম অশান্তি না হইলে তো থাকবই। গামছা নিয়ে তিনি কলপারে চলে যান। পদ্মজার মুখ ছোট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে রাগে কটু কথা শোনান। তখন হেমলতা মোর্শেদকে শাসান। ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন। মোর্শেদ নাকি বাড়ি ফিরল না কোনোদিন। মোর্শেদ গোসল ছেড়ে রোদ পোহাচ্ছিল। সকালে মিষ্টি রোদ। ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন। আরে মিয়া চাচা, এহেন এহেন। পূর্ণা রে, চেয়ার এনে দে। খবর কি? পূর্ণা চেয়ার এনে দিলেন। রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে। প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাইশ দিলেন, এই মাইয়া, যা পানি লই আয়, অনেকক্ষণ ধরে দামটা আটকায় রাখছি। প্রেমা পানি নিয়ে আসে। রশিদ পানি খেয়ে মোর্শেদকে বলেন, খবর তো ভালাই বাবা, ছেড়িটারে কি বিয়া দিবা না? 2 বছর যাক, পড়তেছে যখন, মেট্রিক পাসটা করুক। কি কন? মেজোটা না বড়টা? তোমার বউ তো মরিচের লাহান, কোনো ভাই রাজি হয় না। তুমি বোঝাও, পাত্র খাটিয়েরা বাপদাদার জমিদারে আসে। মোর্শেদ চোখে হেমলতা আর পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করেন। নেই তারা। তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তো হতে দিবেন না। এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না। মোর্শেদ রশিদ ঘটকের নরম গলায় বলেন, থাকুক না, পড়ুক। মায়ে যখন চায় ছেড়ি পড়ুক, তাহলে পড়ুক। রশিদ নিরাশ হয়। ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে। তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন। এরপর বড় অসুখে পড়লেন। তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনে আসতে পারেনি। আজ একটু আরাম পদ্ধতিতে ছুটে এসেছেন অনেক আশা নিয়ে। কিন্তু মোর্শেদের জবাব নিতে তিনি আশাহত। কটমটে বললেন, যুবতী ঘরে রাখা ভালো না। যখন বংশে কালিম পড়ব তখন বুঝবো। হুনো মোর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি ভালো থাকে না। পাপ কাম এদের চারপাশে ঘুরঘুর করে। বেলা থাকতে জামাই ধরে দেওয়ান লাগে। বুঝেছ? তোমার বউরে বুঝাও। রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন। জমিদার, বাড়িঘর সব কিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন। ফলে মস্তিষ্ক কাজ করা শুরু হতো। রশিদ ঘটক যেতে তিনি হেমলতার পাশে গিয়ে বসেন। ইনিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তুললেন। হেমলতা সাপ নাকচ করে দিলেন। তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন, পদ্মজার বিয়ে আমি দিচ্ছি না। আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেন। শেষ কথাটা বেশ কঠিন করেই বলেন, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে আসবা। মোর্শেদ তিরিক্ষি মেজাজ। তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে যান। রাগ টকবক। পদ্মজা বারান্দা দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বলেন, ছেড়ি যখন রূপ দিয়া নটি হইব, তখন আমার ঠ্যাংও পাইবা না। এই ছেড়ি মজা বুঝবো। পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে আসে। হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে। হেমলতা হাত ধরে রান্নাঘরের ভিতরে নিয়ে যায়। মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তার খুব ভালো লাগে। পূর্ণা প্রেমা কত খুশি হয়, বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতার আগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন। তা
আর সহ্য হয় না মোর্শেদকে। মানুষের কথার দ্বারা নিয়ন্ত্রিত হয় বদমেজাজি একজন মানুষ মোর্শেদ। ভালোটা কখনো বোঝে না, মানুষের কথায় নাচে, সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যের পূজা করে মানুষ কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফিরেন। মুখ দেখে বোঝাই গেল তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বলেন, 1 মাসের লাইগা ঘরটা ছাইরা লাহারি ঘরে উঠা পড়ো। কিসের দরকারের জন্য? শুটিং করার লাইগা মাতব্বরের বাড়িতে যারা আছে তারা বলি আমারও বাড়ি পছন্দ করছে। বিরাট এখন টেহা দিব কইছে, আমি কথা দিয়ে আছি কাল উঠতে কইয়া আসছি। হেমলতা বিরক্ত হয়ে গিয়েও পারলেন না। সত্যি অর্থের খুব দরকার। পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা, কত খরচ, কলেজ পড়াতে ঢাকা পাঠাতে হবে। তিনি মোর্শেদকে বললেন, টাকার ব্যাপার নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা, নয়তো জায়গা হবে না। আরে বলা মানে এখন সব গুছাই লাও। পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে। 7 দিন হয়েছে লিখন সহ আর চিত্রা দেবী এই গ্রামে এসেছে, অথচ দেখতে পারলো না। হেমলতা যেতে অনুমতি দেয়নি। পূর্ণা নামাজের দোয়ায় খুব অনুনয় করেছে আল্লাহর কাছে যেন লিখন সহ চিত্রা দেবীকে স্বচক্ষে দেখতে পান। আর এখন শুনলো তাদের বাড়িতে নাকি ওরা আসছে। পূর্ণার মনে যেন খুশি মরে যাচ্ছে। এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসলো। লিখন চিত্রার পাশে চেয়ারটাতে বসলো। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। মগা কাচুমুচু হয়ে হাসলো। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে। চিত্রা মগার ভাগ্যভঙ্গি দেখে হেসে উঠল। চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বর বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন সহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্বে মগাকে দেওয়া হয়েছে। মগা এতে ভীষণ খুশি। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে। চিত্রা বলল, তোমার ভাইয়ের নাম জানি কি বলেছিলে? 4 ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন। চিত্রা হাসি পেল, অনেক কষ্টে চেপে রাখলো। মগা মদন কারো নাম হয়? শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি হলো, তাই আপাতত শুটিং স্থগিত হয়েছে। সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে, হাতে সবার রং চা। ডিরেক্টর আবুল জাহের দারুণ খিচুড়ি রান্না করেন। বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে রেখেছেন। আচ্ছা মগা, এইবারে 2টা মেয়ে কোথায়? আসার পর একবারও দেখছি না, এরপর তো আর এলোই না। চিত্রা প্রশ্ন করলো। মগা বলল, ওই যে লাহারি ঘর, ওইটাতে আছে। লাহারি ঘর মানে কি? মগার বদলে লিখন যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য, ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে। বোঝা গেছে? চিত্রা চমৎকার হাসলো। বোঝা গেছে। মগা, বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব। ঠিক আছে। আচ্ছা আপা। এই লিখন যাবা? ওই তো সামনে। আলসেমি করো না। মগা হইয়ে করে বলে, না না, বেটা লইয়া যাওয়ান যাইতে না, বাড়ির মালিকের মানা আছে। লিখন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হলো। চিত্রা প্রশ্ন করলো, মানা কেন? বাড়ির বড় ছেলে তো আপনার দেখেন নাই? আগুন সুন্দরী এই লিখন মাইয়া, লাহান বিলাই চোখ, সেই জন্য স্কুল ছাড়া আর কোনোখানে যাইতে দেওয়া যায় না। বাড়ির দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেটা মানুষ না যাইতে। এই ছেলে লইয়া বেহুত্তা কিচ্ছা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করলো। লিখন দৃষ্টি ঘোলার চোখে লাহারি ঘরের দিকে তাকালো। 1.5 দিন হলো এখানে এসেছে। উঠোনের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবার মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনে দরজা দুটো বন্ধ। 2টো মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে। ঘরটা ডানে বাঁয়ে পিছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ। তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে। লাহারি ঘর 2 ভাগ করা হয়েছে চাদরটা নিয়ে। এক পাশে চৌকিতে হেমলতা আর মোর্শেদ থাকেন, অন্য চৌকিতে পদ্মজা পূর্ণা প্রেমার দখলে। লাহারি ঘরের পিছনের দরজায় আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহার করা হয়েছে। পিছনে অনেক কচু গাছ। হেমলতা মোর্শেদকে নিয়ে জায়গা খালি করেছেন। এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে। বড় সড়কের উড়ার জন্য ঝোড়ঝাপ কেটে সরু পথ করা হয়েছে। এতে মোর্শেদ সাহায্য ছিল না। হেমলতা 2 মেয়েকে নিয়ে একাই করেছেন। শুটিংয়ের দলে অনেক পুরুষ মানুষ। পদ্মজাকে ভুলে তাদের সামনে নিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না। হেমলতার মাঝে মাঝে ইচ্ছে হয় পদ্মজার মুখ পুড়িয়ে দিতে। পরক্ষণে নিজের উপর ঘৃণা চলে আসে। কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে? অথচ পদ্মজার হাতে সুচ ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত রেখেছে। কি জন্য এতটা টান পদ্মজার প্রতি? ভেতরে ভেতরে হেমলতার এই প্রশ্নের উত্তর জানে না, শুধু প্রকাশ পায় না, না জানার ভান ধরে থাকে। আম্মা, আজ আমি রাজি।
পদ্মজার প্রতিদিনের প্রশ্ন। হেমলতা রাখতে দিবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে। হেমলতা আপদ বিপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না। সোনার শরীরে মাটির চুনকালি লাগায় হেমলতার মায়া লাগে। তিনি হাসেন। পদ্মজা মুগ্ধ হয়। হেমলতার বয়স 36, শ্যামলা চেহারা, দাঁতগুলো ধবধবে সাদা, চোখের মনি অন্যদের তুলনায় বড় আর গাঢ়, চোখ দুটো গভীর পুকুর মনে হয়, ছিমছাম গরম। পূর্ণা যেন মায়ের কিশোরী শরীর, তবে তারা তিন বোনে মায়ের মতো চিকন আর লম্বা। আচ্ছা, আজ তুই রাঁধবি? পদ্মজা ভাবিনি অনুমতি দিবে। আদরে উল্লাসে প্রশ্ন করে, সত্যি আম্মা? যা জলদি। আছরের আজান কবে পড়বে? পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে। পূর্ণা প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে। প্রেমা বাটপাড়ি করে। এ নিয়ে কিছুক্ষণ পর পর তাদের মাঝে তর্ক হয়। সকালে বৃষ্টি হচ্ছে, রান্না করতে গিয়ে পদ্মজা ভেটা মাছির সেদো গন্ধ পেল। কি সুন্দর অনুভূতি! মোর্শেদ পদ্মজাকে রাত্রে দেখে কপাল কুঁচকে ফেলেন। ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখে প্রশ্ন ছুড়লেন, এই ছড়ি রান্ধে কেন? হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন, আমি কইছি। কত কইছি এই ছেলের হাতে রান্ধন আমারে না খাওয়াইতে? মোর্শেদ কঠিন স্বর পদ্মজার কানে আসে। মুহূর্তে খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে জানে এখন ঝগড়া শুরু হবে। তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না। তার আগেই জবাব ছুড়ে দেন, খেতে ইচ্ছে না হলে খাবা না। রাইতেবেলা না খাইয়ে থাকতাম আমি? খাবার রেখে যদি খেতে চাও না চাও সেটা তোমার সমস্যা। আমি আর আমার মেয়ে কেউ না করিনি। মোর্শেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন। হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান। তিনি যেন বুঝেই গিয়েছিলেন মোর্শেদ কিছু বলবে। আঙুল তুলে শাসিয়ে মোর্শেদকে বলেন, একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেব না। পদ্ম তোমার মেয়ে, আল্লাহ সইবে না। নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোন বাবাই বলে? মোর্শেদ নোংরা কথাগুলি হজম করে নিল, তবে কিরমির করে বললেন, পদ্ম আমার ছেলে না, পদ্ম তোমার মেয়ে, আর একটাও কথা না। বাড়িতে অনেক মানুষ, নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো। মোর্শেদ দমে যান। চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন। চোখ দৃষ্টি অস্থির। পদ্মজার জন্মের পর থেকে হেমলতার রূপ পাল্টে গেছে। কিছুতেই এই নারীর সাথে পারা যায় না। অথচ একসময় কত মেরেছেন হেমলতাকে পিঠে, উড়ুতে, ঘাড়েতে এখনও মারের দাগ আছে। সময় কোনো জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মোর্শেদের। রাতের একটা শ্যুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিত্রা তখন কথায় কথায় জানালো, লাহারি ঘরে গিয়েছিলাম মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে। চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না। চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না। খুঁতখুঁতে খুঁজে বের করতে ভালো জানে। নিজেকে খুদহীন সেরা সুন্দরী মনে করেন। মেয়েটার নাম পদ্মজা। মগা পুরো নাম জানি কি? চিত্রা মগার সাথে কথা বলল। মগা খুব লজ্জা পায়, এখনও পেল। লাজুক ভঙ্গিতে জবাব দিল, উম্মে পদ্মজা। ও হ্যাঁ, উম্মে পদ্মজা। চিত্রার পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন, কী নিয়ে আলাপ হচ্ছে? সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছেন। চিত্রা বলেন, এই বাড়ির মালিক যিনি, ওনার বড় মেয়ের কথা বলছি। এমন সুন্দরী মুখ আমি দুটি দেখিনি। মেয়েটার মুখ দেখলে বুকের ভিতর নিকষিত শুদ্ধ ভালো লাগার জন্ম হবে। এত শ্রী ভগবান দিয়েছেন মেয়েটিকে। লিখন সহ উপস্থিত সবাই অবাক হলো। চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য। সবাই অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রত গলা জোর বড়িয়ে বলল, সত্যি বলছি, সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না। পদ্মজাকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা চলল। আগ্রহ বেশি লিখনের ছিল। যখন শুনল পদ্মজা 16 বছর, সে দমে গেল। ছোট মেয়ে, হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরাই স্বামীর ঘরে থেকে। তবু লিখন পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে। তার একটা বোন আছে 16 বছর, এখনও 2 বেনি করে স্কুলে যায়। কত ছোট দেখতে! লিখন আনমনে হেসে উঠল। হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা। রাতের জোনাকি পোকা চারিদিকে। পদ্মজা প্রায় রাতে মুক্ত দেখে জোনাকি পোকাদের মনে হয় দল বেঁধে হারিকেন নিয়ে নাচছে তারা। তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না। পদ্মজার ঠোঁট কামড়াচ্ছে, চোখ দুটো জ্বলছে। মোর্শেদ রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুলে বেড়েছে পদ্মজার মুখে। চোখে ঝোল পড়েছে, তা নিয়ে হেমলতার সে কি রাগ। মোর্শেদ অবশ্য চুপ ছিলেন। তিনি তো রাগ মিটিয়েই ফেলেছেন। আর তর্ক করবেন কি? পদ্ম তাকালো। হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন, খুব জ্বলছে রে মা? পদ্মজা জবাব দিতে পারল না। ঠোঁট ভেঙে কেঁদে উঠল। মা ছাড়া পৃথিবীতে কেউ নেই তার। মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি। সবাই তার দোষ খুঁজে। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো। পদ্মজা ছিচকাদুনি ছোট্ট থেকেই কাঁদছে, তবুও জল ফুরায় না। মন শক্ত হবে না? এমন হলে তো চলবে না। পদ্মজার কান্নার বেগ বাড়ল। হেমলতা সদ্য
কাটা বড় গাছের বাকি অংশে বসলেন। চুপ করে পদ্মজার ফোঁপানো শুনছেন। পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসলেন আর মাথা নত। হেমলতা উদাস গলায় বললেন, এভাবে চলবে না পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা বললেন, শোন পদ্ম, কেউ আঘাত করলে কাটতে নেই, কারণ মানুষ আঘাত করে কাঁদনার জন্য, আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায়। যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি? শক্ত থাকবি, বুঝিয়ে দিবি তুই এত দুর্বল না। যারে তারে পাত্তা দিস না, হাজারো কষ্টে কাঁদবি না। কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে, পুরোপুরি নয়। যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চালচলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি। তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পরেও হবে না। এই শান্তি স্থায়ী। হেমলতার কথার পদ্মজার উপর প্রভাব ফেললো না। সে করুণ স্বরে বলল, কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা। আমার সাথে এমন কেন করে আব্বা? তাকে এখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস? পাসনি। তবু কেন আব্বা আব্বা করিস? তাকে তুই পাত্তা দিবি না? তুমি খুব কঠিন আম্মা, তোকেও হতে হবে। আব্বা কেন এমন করে আম্মা? আমি কি আব্বার মেয়ে নাকি? আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না? হেমলতা চোখ সরিয়ে নেয়। পদ্মজা জানে এই জবাব সে পাবে না। দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে হেমলতা। এক হাতে পদ্মর মাথায় রাখেন। কাঁদিস না আর, মায়ের রং না হয়ে পাসনি। মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস। পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করে, আম্মা আমি কি আব্বার মেয়ে না? বলো না আম্মা। পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে। খুব মায়া লাগছে হেমলতার। বুক ভারী হয়ে আসছে। তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন। মার খাবি পদ্ম? কতবার বলছি তুই আমার আর তোর আব্বার মেয়ে। কি নাম আমার আব্বার? কি শান্ত কণ্ঠ পদ্মজার। হেমলতা চমকান, তবে প্রকাশ করলেন না। মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না। পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তোর আব্বার নাম মোর্শেদ মোড়ল। পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। মাকে খুব বিরক্ত লাগছে এখন। খুব কঠিন স্বরে বলতে ইচ্ছে করে, যাও এখান থেকে, আমার কাছে আর আসবে না, কখনো না। কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনো পারবে না, কখনো না। রাতের বাতাস ভেসে আসছে হাসনা ফুলের ঘ্রাণ। আকাশে থালার মতো চাঁদ, ঝিরিঝিরি মোলায়েম বাতাস চারিদিকে। পদ্মজার চোখের জল শুকিয়ে গেল। হেমলতা ঝিম মেরে বসে আছেন। নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো। মায়ের তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না পারে। পদ্মজা তাকালো। হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছে। পদ্মজার কান্না পেল। মানুষটা এত নরম মানায় না। পদ্মজা আশ্বস্ত করে বলল, আমি আর কখনো জানতে চাইবো না আম্মা। শুটিংয়ের দলের একজনও বাড়িতে নেই, সবাই স্কুলের মাঠে গিয়েছে। কয়েকদিন ধরে নদীর ঘাটে যেতে না পারায় তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা। এই সুযোগ হাতছাড়া করা হয় না। হেমলতার অনুমতি নিয়ে ঘাটে চলে যায়। ঘাটের সিঁড়িতে বসলো। কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও। গানের সুর অনুসরণ করে কয়েকটা সিঁড়ি নেমে আসে। ঘাটের বাম পাশে বাঁধা নৌকায় একজন পুরুষ বসে আছে, হাতে রেডিও। গানের উৎস তাহলে এখান থেকে। পদ্মজা বিব্রত বোধ করলো। উল্টো ঘুরে ব্যস্ত পায়ে লাহারি ঘরে চলে আসে। পদ্মজা এত দ্রুত ফিরে হেমলতা প্রশ্ন করেন, কেউ ছিল? পদ্মজা মাথা নাড়ল। হেমলতা চিন্তিত ছিল, প্রশ্ন করেন, কিছু বলেছে? দেখতে কেমন? না আম্মা, আমি কিছু দেখিনি, আমাকেও দেখেনি। মাথার চুল ঝাঁকড়া, মুখ খেয়াল করিনি। এটাই তো লিখন নায়ক। পূর্ণা পুলকিত হয়ে বললেন। হেমলতা আর কিছু বললেন না। পূর্ণা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুরঘুর করেন। হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে কড়া নিষেধ করেছেন আর না যেতে। যদি যায় মার একটাও মাটিতে পড়বে না। পূর্ণা ভয় পেয়েছে। কিন্তু লিখন আর চিত্রাদেবের শুটিংটা এত ভালো লাগে যে শুটিং না দেখলে দম বন্ধ লাগে। তাই সে চুপিসারে টিনে একটা ছিদ্র করে নিয়েছে। হেমলতার সেলাই মেশিনে লাহারি ঘরের পিছনে বারান্দা রেখেছে। সারাক্ষণ সেখানে থেকে সে সময় পূর্ণা ছিদ্র দিয়ে উকি দেয় শুটিং দেখে। পূর্ণাকে সবসময় দেখতে দেখে পদ্মারও আগ্রহ জন্মালো। সেও উকি দিল। ঝাঁকড়া চুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছেন। দৃষ্টি মোহময় প্রেমময় গানের সুসম্বোধনে বাড়ি জুড়ছে। ক্যামেরা ধরে রেখেছে কেউ কেউ। গানের শুটিং বোধহয়। পদ্মজার অদ্ভুত অনুভূতি অনুভব করলো। লজ্জা পেল, চোখ সরিয়ে নিল। রাতে ঝড় এসেছিল। লাহারি ঘরের পিছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ডালপালা দিয়ে। মোর্শেদ রাতে বাড়ি ফিরে নেই। হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার। তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ি সামনে দিয়ে ফিরছিল। উঠোনে শুটিং দলের সবাই ছিল। পদ্মজা মাথা নত করে থেমে থেমে কাঁপতে থাকে। পথটা শেষ হচ্ছেই না, মাথায় ঘুমটা টানা। অনেকের নজরে পদ্মজা চলে আসলো। মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো, এই পূর্ণা।
পূর্ণা দাঁড়ালো, সাথে পদ্মজা। পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না। মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো, পাশের মেয়েটাকে প্রথম দেখছি? আমার বড় আপা, আপন। মিলন ভারী আশ্চর্য হয়ে বলল, 10 দিন হলো এখানে আসার, কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকেই চোখে পড়লো না, কণ্ঠ শোনা জানি। তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো। পূর্ণা হেসে বলল, আপন। মিলন বিড়বিড় করে বলল, চেহারায় তো মিল নেই। সবাই বলে, আচ্ছা যাও। 2 বোন লাহারি ঘরে চলে গেল। পদ্মজা হাঁপ ছেড়ে বাঁচল। ভেতরটা এত কাঁপছিল, অনেক মানুষ দেখেছে, চোখ তুলে মানুষগুলির মুখ দেখার সাহস হয়নি, তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে। বিকেলে হাজেরা আসলো, সবুর মিয়ার স্ত্রী। সবুর দিনরাত গাঁজা খেয়ে পড়ে থাকে, বউ বাচ্চাদের খোঁজ নেয় না। হাজেরা এর বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে নেয়, এরপর 2 বাচ্চা নিয়ে খায়। পদ্মজার খুব মায়া হয় হাজরার প্রতি। হাজরা আসলে হেমলতার পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন করেন, লাউ গাছে কয়টা লাউ দেখছিস? 9টা আম্মা। পূর্ণা কই? ওরে বল 2টা লাউ হাজরাকে দিয়ে দিতে, কাঁচামরিচ দিতে বলবি। পদ্মজার মুখ কালো আধার নেমে আসে। হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই, টিভি দেখতে গেছে, তাই না? পদ্মজা দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল, বিব্রতিকর বলল, আম্মা আমাকে বলে গেছে। তুই ওর অভিভাবক? একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি, অমনি সুযোগ লুটে নিয়েছে। আম্মা আমার দোষ, পূর্ণার কিছু বলো না। পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতা রাগ উড়িয়ে দিল। তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন, হাজরারে নিয়ে যা, ঘুমটা টেনে যাবি, বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস। পদ্মজার মন ভরে গেল। তার মা এত উদার, কখনো কাউকে ফিরিয়ে দেন না। সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার্পণ্য করে না। তবে হাজারার স্বভাব অভাবে নষ্ট হয়ে গেছে, চুরি করার প্রবণতা আছে, তাই পদ্মজাকে যেতে বললেন। উঠোনের এক কোণে এবং লাহারি ঘরের ডান পাশে লাউ এর মাচা, 9টা লাউ ঝুলে আছে, তরতাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে। পদ্মজা বাড়ির দিকে তাকালো না, একটা লাউ হাজরা হাতে দিয়ে বলল, কি দিয়ে রাঁধবা? জানি না গো পদ্ম, গিয়ে দেখি মাছ মিলানো যায় কিনা। তোমার ছেলেটার ঠান্ডা কমছে? পদ্মজা কাঁচামরিচ ছিটতে হাজরার আঁচল ভরে দিল। হাজরা গুনগুন করে কাঁদছে আর বলছে, ছেলেটা সারাদিন মারিত পইরা থাহে, একলা একলা, রাত হইলে জ্বরে কাঁপে, দম ফালাইতে পারে না। ডাক্তার দেখাচ্ছ না কেন? টেহা লাগবো তো, কই পামো? তুমি মাতব্বার বাড়িতে যেও, শুনেছি ওনারা খুব দান খয়রাত করেন। হাজার বাধ্যের মতো মাথা নাড়ালো। বেগুন গাছ বাড়ির পিছনে, পদ্মজা বাড়ির পিছনে সাবধানে আসলো। মনে মনে ভাবছে, হাজরার ছেলে সুস্থই আছে, সকালে সে দেখেছে। হাজরা মিথ্যে বলছে। মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয়। এত সবজি আছে, টমেটো নেই, পাওয়া যাবে? পরিষ্কার গলায় বলা পুরুষালী কণ্ঠটা পদ্মার চেয়ে মৃদু কাঁপিয়ে তুলল। ঘুরে তাকালো, লিখনকে দেখে বিব্রত বোধ করলো। কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত নয়, কথাটি হেমলতা বলেছেন। পদ্মজা হাসার চেষ্টা করলো, জবাব দিল, এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন? বর্ষাকালে টমেটোর চাষ হয় না, টমেটো শীতকালীন ফসল, গ্রীষ্ম বর্ষাতে পাওয়া যায় না। পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না। স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি। লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে এসেছে। সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজরাকে। লিখন বলল, আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাড তৈরি করছি, হয়তো টমেটোর জাত আলাদা ছিল, সাধারণত আমাদের শীতকালীন টমেটো হয়। কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল সে। মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ করেছে, পাপ মোচন করতে হবে। ঘরে ঢুকে ঢকঢক করে 2 গ্লাস পানি খেলো। হেমলতা ঘুমাচ্ছে, নয়তো পদ্মজার মুখ দেখে নিঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে। পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করলো। হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিল, তখন বারান্দায় সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো। হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেন, জিজ্ঞাসা দৃষ্টিতে তাকান। লোকটি হেসে বলেন, আমি মিলন, শুটিং দলের। হেমলতা জোরপূর্বক হাসেন, আর চোখে ঘরের দরজার দিকে তাকান। পদ্মজা ঘুমাচ্ছে, দরজাটা লাগানো উচিত। কোনো দরকার না, এমনি দেখতে আসলাম। কতদিন হলো আপনাদের বাড়ি উঠলাম আর এদিকটা আসা হয়নি। হেমলতা পেছিয়ে কথা বলা পছন্দ করে না, সরাসরি বলে উঠলেন, এদিকে আসা নিষেধ, আপনাদের বলা হয়নি? মিলনের চোখে মুখে ছায়া নেমে এসলো। সে অপমান বোধ করলো, আমতা আমতা করে বলল, আচ্ছা আসছি। মিলন স্থান ত্যাগ করলো। যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতা চোখ বুঝে জীবনের হিসাব কষেন, এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান। পূর্ণার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখায়। টিনের ছিদ্র আরও 2টো ফুটো করেছেন। লিখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয়। এই অনুভূতির নাম সে জানে না। শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রা দেবীকে। পদ্মজা দেখতে খুব ভালো লাগে। পূর্ণা তেলের বোতল নিয়ে বলল, আপা তেল দিয়ে দাও তো। শোনাবন একটু দাঁড়া।
পদ্মজা ছিদ্র দিয়ে লিখন শাওর হাসি, কথা বলার ভঙ্গি দেখছে, লজ্জা পাচ্ছে খুব। সময়টাকে থামিয়ে দিতে হচ্ছে। এই আপা, পরে তো দেখতেই পারবা, দিয়ে দাও না। আর একটু, শুটিং শুরু হয়েছে একটু। পূর্ণা বিরক্ত, রাগ হয় খুব, কিন্তু সে তো আপাকে কিছু বলবে না। তার সব ইচ্ছের সাক্ষী, সব গোপন কথার সাক্ষী তার আপা। সে তার আপাকে খুব ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়ে বেশি বোধ হয় সে তার আপাকেই ভালোবাসে। তা হয়তো না। পদ্মজা মিটমিট করে হাসছে। পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিয়ে দেখল, না, তার এখন ভালো লাগছে না এসব দেখতে। চোখ সরিয়ে নিল। কিরে পদ্ম, কি দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে পদ্ম চমকে উঠল। আরক্ত কণ্ঠে উঠল, ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার। না, আবারও ভাঙলো অনুভূতি। হেমলতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল। সাথে সাথে পদ্মজা অনুভব করলো তার পায়ের নিচে মাটি কাঁপছে। পূর্ণা ভয়ার্ত চোখে একবার মাকে একবার বোনকে দেখছে। ছিদ্রের গুরু তো সে।